বাসায় চলো, চুমুর সুদে আসলে তুলব। চোখ পাকায় ইনান। লোকটার লজ্জা শরম কিচ্ছু নেই। ইনান তার ক্লাসে ঢুকে অবাক হয় অনেক। সে ভেবেছিল তার ক্লাসমেটরা হয়তো তার সমান অথবা কয়েক বছরের ছোট হবে, কিন্তু এখানে তো দেখি বিভিন্ন বয়সের মানুষ, প্রায় আন্টি আঙ্কেল বলা যাবে এই টাইপের সব মানুষ। ইনানের বয়সী কেউই নেই। ক্লাসের মধ্যে যাকে কম বয়সী লেগেছে সেই লোকটার বয়স কমপক্ষে 28-29 হবে। তার মানে এই ক্লাসে ইনানই সবার ছোট। অস্বস্তি লাগলো প্রথমে। রুমটা বিশাল, তবে কাজ শেখার লোক মাত্র 20-25 জন। প্রায় অনেকগুলো মাঝারি সাইজের টেবিল সবার সামনে, আর সবগুলো টেবিলে একজনের জন্য বরাদ্দ। তাদের সামনে কাজ করার সরঞ্জাম। ইনান গিয়ে বসলো একদম শেষ বেঞ্চে, জানালার পাশে। সাধারণত স্কুল কলেজে যেমন হাউকাউ থাকে, এখানে তার সিটে ফোটাও নেই। যেমন শান্ত নিরিবিলি পরিবেশ একাডেমি স্থাপিত, তেমনি শান্ত সব ভবন। গাছের ছোঁয়ায় ঢেকে গেছে বাহিরের মাঠ। ইনানের ক্লাসে 2 জন মেন্টর, একজন মহিলা আর একজন পুরুষ। মহিলা যিনি, তাকে ঠিক মহিলা বলা যায় না, তিনি 28-29 বছরের মেয়ে, আর একজন 50 অর্ধ পুরুষ। ইনানের পাশের সারিতে 28 বছরের ছেলেটা। ইনান তাকে বলল, আপনি কি নতুন? ছেলেটা মাথা নাড়ায়। এটা আমার 3য় ক্লাস। আচ্ছা। ইনান ক্লাসে মনোযোগ দিয়েই করল। মেয়ে মেন্টর যখন ইনানের কাছে এসে ইনানকে দেখিয়ে দিচ্ছিল, তখন ইনানের ওনাকে দেখে মনে হলো পরিচিত কেউ। তারপর মাথায় আসলো ইনি টয়ার বড় বোন তোয়া। টয়ার মোবাইলে ছবি দেখেছিল, এজন্যই তো চেনা চেনা লাগছিল। তবে তোয়ার সাথে পরিচয় হওয়া গেল না ইনানের। তোয়া প্রচণ্ড ব্যস্ত। একজনকে রেখে আরেকজনের কাছে যাওয়া আসাতে ইনানও সুযোগ পেল না নিজেকে টয়ার বান্ধবী হিসেবে পরিচয় দেয়ার। তবে মনে প্রশান্তি খেলে গেল পরিচিত কেউ একজন তার ক্লাস নেয় বলে। ইনান তখন পটারি হুইলে মাটি ঘোরানো শিখছিল, আর তোয়া ইনানের পেছনে দাঁড়িয়ে ইনানের হাত ধরে ধরে মাটি বসানো শেখাচ্ছিল। সেই সময় ক্লাসে প্রবেশ করল জেহফিল। জেহফিলের দৈবাত আগমনে ক্লাসের প্রত্যেকের চোখ তার ওপরে গিয়ে পড়ে। ইনান আর তোয়াও জেহফিলের দিকে চায়। জেহফিল অশান্ত নজর শান্ত শেষ বেঞ্চে বসা ইনানকে দেখে। তবে অতর্কিতে চোখমুখ শক্ত হয়ে যায় ইনানের হাতের ওপর আরও 2টো হাত, আর ইনানের শরীরের সাথে লেগে থাকা আরও একটি শরীর দেখে। তার চোখে ভর করে ক্রোধ, কপালের রগ ফুলে ওঠে সহসা। হাত মুষ্টিবদ্ধ করে এগিয়ে যায় শেষ মাথায়। ইনানের হাতের ওপর থেকে তোয়ার হাতে ঝটকা মেরে সরিয়ে দেওয়ার জন্য জহফিল হাত বাড়ানোর আগেই তোয়া হাত সরিয়ে সোজা হয়ে দাঁড়ায়। জহফিল ক্রোধ কিছুটা কমলেও বুকে আগুনের স্ফুটলিঙ্গের গর্জন একই মাত্রায়। আরে স্যার, আপনি কোনো প্রয়োজন? তোয়া কণ্ঠ যথাসম্ভব সফট করল। ইনান বিস্মিত হলো অনেক। এতক্ষণ তোয়া ভ্রু কুঁচকে করা মেজাজে সবাইকে বুঝিয়ে দিচ্ছিল, আর এখন জহফিলকে দেখে কি নরম মাখনের মতো গলে গলে কথা বলছে। সুন্দর ছেলে দেখলেই মিষ্টি কণ্ঠ চলে আসে। জহফিল তোয়ার কথায় পাত্তা দিল না। ইনানের দিকে তাকিয়ে এনায়াত তথা পুরুষ টিচারের উদ্দেশ্যে বলল, আজকের বেসিক ক্লাসের দায়িত্ব আমার। তা শুনে যার ওপর নাই অবাক হলো তোয়া এবং এনায়েত। জহফিল একজন হাই লেভেলের টিচার হয়ে প্রাইমারি লেভেলের ক্লাস নেবে, এটা আসলেই অবিশ্বাস্যকর কথা। স্যার, আপনার পারমিশন আছে? অবাক সুরে বলে তোয়া। পারমিশন কি আপনি দিবেন এখন? জহফিলের গম্ভীর গলা। জহফিলের জবাবে বিব্রত হয় তোয়া। ক্লাসের সবাই ম্যাচিওর, এমনকি বয়সে বড় বড় অনেকেই আছে। তাদের সামনে জহফিলের এমনভাবে কথা বলাটা ইনানের খারাপই লাগলো। মানুষের সাথে এভাবে কথা বলে। তবে তোয়া বিব্রত হলেও খুশিও হলো। সে এনায়েতকে বলল, স্যার, আপনি গিয়ে রেস্ট নিন, আমি আর জেহফিল স্যার সামনে নেব। এনায়েত চলে গেলেন। জহফিল ইনানের পাশে বসে ইনানকে হাতে কলমে ধরিয়ে শেখাতে লাগলো। ইনান ফিসফিস করে বলল, আপনার তো বেসিক ক্লাস নেয়ার প্রশ্নই আসে না। কি ব্যাপার বলুন তো?
ইনান চোখ ছোট ছোট করে তাকায়। জয়ফুল ইনানের কাঁধ জড়িয়ে ধরতে চায়। ইনান কনুই দিয়ে সরিয়ে দেয়, চোখে বলে পাবলিকে এসব জড়াজড়ি না করতে। জয়ফুল মাটিতে শেপ দেওয়ার উদ্দেশ্যে ইনানের হাতের ওপর হাত রাখে। জয়ফুলের মুখশ্রী কেমন কঠিন। মুখ অমন বাংলার পাঁচের মতো করে রেখেছেন কেন? তুমি কেন তো গাধি বলো তো? জয়ফুল হঠাৎই বলে উঠল, তার চোখ কেমন রাগ রাগ। ইনান বোকা বোকা চোখে চেয়ে বলে, কি করলাম আমি আবার? আমি তোমাকে শেখাইনি কিভাবে মাটি বসাতে হয়, তো কেন এই মেয়েটার তোমাকে শিখিয়ে দেওয়া লাগলো? উনি টিচার, উনি শেখাবেন না? এখানে ভর্তি হয়েছি তো শেখার জন্য, আজীব লোক। জয়ফুল বিরক্তি হয়ে ইনানের হাত চেপে ধরল। এতে শেপ দেওয়া কাঁচা মাটির পট ভেঙে যায়। আরে কি করলেন এটা? ধুর, এত কষ্টে বানিয়েছি। ইনান মুখ দিয়ে বিরক্তিকর আওয়াজ বের করে। জয়ফুল ইনানের পেছনে এসে ইনানের 2 হাত ধরে আবারও মাটির শেপ দিতে থাকে। বলেন না কেন এখানে কেন এসেছেন? ওই সুন্দরী ম্যাডামের জন্য নাকি? ইনানের ইঙ্গিত চট করে বোঝা যায় জয়ফুল। ইনানকে চোখ রাঙিয়ে বলে, বাজে কথা বলে ম্যাচে আরো খারাপ করাবে না। আপনার মেজাজ আগে থেকেই খারাপ নাকি? জয়ফুল ইনানের দিকে আরও ঘেঁষে আসে, যার কারণে জয়ফুলের বুক ইনানের পিঠে লেগে যায়। ইনান তাড়াতাড়ি আশেপাশে তাকিয়ে জয়ফুলকে জোর করে সরালো। কিছু বলবো না, সরি। জয়ফুল ইনানের পাশ থেকে এক পাও নড়ল না। অন্যরা কে কি বানালো সেটা দেখার সময় নেই জয়ফুলের। সে ইনানের পাশেই স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল। সে লক্ষ্য করল তোয়া আসতেছে, আর আসার পথেই ইনানের পায়ের দিকে একবার তাকিয়েছে। স্বাভাবিকভাবেই চোখ পড়েছে, এর বেশি কিছু না। কিন্তু তোয়ার গুনে গুনে 5 সেকেন্ডের জন্য তাকিয়ে থাকাটা জয়ফুলের গায়ে লাগলো। সে ইনানের পায়ের দিকে তাকিয়ে দেখলো ইনানের পায়ের জুতার ডিজাইন ফাঁক গলে ইনানের ফর্সা পায়ের পাতা দেখা যাচ্ছে। জয়ফুল ভেবে নিল ইনানকে এখন থেকে শু পরা ছাড়া বের হতে দেবে না। তোয়া ইনানের শাড়িতে এসে জয়ফুলকে এটা সেটা জিজ্ঞেস করছে। স্যার, আপনার প্রজেক্টের কি খবর? রাশিয়ার প্রজেক্টটা কমপ্লিট, কবে যাচ্ছেন? জয়ফুল কপালে বিরক্তির রেখা ফুটে উঠল। সে নিজের রাগ লুকালো না, চেহারাতেই প্রকাশ পেল। তোয়া তার লক্ষ্য করে স্মিত গলায় বলল, সরি স্যার, বেশি প্রশ্ন করে ফেলেছি। তারপর সে ইনানের আরেক পাশে দাঁড়ালো। ইনানের কাঁধে হাত রেখে বলল, বাহ, খুব সুন্দর হচ্ছে তো তোমার কাজ। জেহফিল স্যারের আন্ডারে থাকলে একদিনই অনেক এগিয়ে যাবে যে কেউ। তুমি ভাগ্যবতী। শেষ কথাটা সে ফিসফিস করে বললেও ইনানের কানে গিয়েছে কথাটা। জয়ফুলের ঘাড় কাত করে ইনানের কাঁধে রাখা হাতের দিকে চেয়েছিল। তার হাত নিষ্পিস করছে। সামনের একজন লোক ডেকে উঠল তাদেরকে। জয়ফুল সাড়া দিল না। অজ্ঞতা তোয়াকেই যেতে হলো লোকটির কাছে। ইনান বিড়বিড় করে বলল, আসছে আমার জামাইরে লাইন মারতে। শয়তান, বুঝি না মনে হয় তার কথাবার্তা। জেলাস নাকি? জয়ফুল ঝুঁকে আসলো। ইনান ভেংসি কেটে বলল, জেলাস না হওয়ার কি আছে? আমার স্বামীর উপর কেউ নজর দিবে সেটা আমার সহ্য হবে? ক্ষমতা থাকলে কি করতে? ইনান মজা করে বলল, মেরে ফেলতাম মেবি। হুম। জয়ফুল কিছু একটা ভাবতে লাগলো। ইনানের ক্লাস শেষ, জয়ফুলের আরেকটা ক্লাস বাকি। ইনানকে আবারও কড়া করে বারণ করেছে এদিক সেদিক কোথাও না যেতে। জয়ফুলের বেশিক্ষণ লাগবে না। ইনান ভদ্র মেয়ের মতো জয়ফুলের কথা মানল। মানার কারণ হচ্ছে জয়ফুল এক টেবিল খাবার ইনানের সামনে দিয়ে গেছে। ইনানের খিদাও পেয়েছিল প্রচুর, তাই চুপচাপ বসে খেতে থাকলো। একটু পর সন্ধ্যা নেমে যাবে। ইনান থাই গ্লাসের বাইরে নজর দিয়ে খাচ্ছিল। তখন চোখে পড়ল একটা মাটির বড় পদ্মফুল, যেটা এখন মাত্র বানানো হয়েছে। আর পদ্মফুলের পাতার স্মুথনেসের কাজ করেছে একটা ছেলে। তার মুখের এক পাশ দেখা যাচ্ছে, এতটা রিপিট। এটা তো কালকের সেই ছেলেটা। ইনান চট করেই চিনে ফেলল ছেলেটার এক গালে গভীর করে টোল পড়া দেখে। এই টোল এত সহজে ভোলেনি সে। ইনান কখনোই টোল পড়া কোনো সুদর্শন এখনও পর্যন্ত দেখেনি টিভি ছাড়া। তাই ওই ছেলেটার টোল সহজেই ভুলার না। আর একটা জিনিস ভুলবে না, সেটা হচ্ছে ছেলেটার হাসি। এতটা প্রাণবন্ত, বাইরে থেকে হট্টগোলের আওয়াজ শোনা যাচ্ছে।
ইনান ধ্যান ফিরিয়ে বাহিরে বের হলো। দেখলো সব ভবনের মানুষরা সব তলা থেকে নিচে তাকিয়ে আছে। ব্যাপারটা বুঝতে নিচে তাকাতেই দেখলো তোয়াকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে। তার অবস্থা প্রায় মরণাপন্ন, কপালে রক্তে রঞ্জিত, পরনের জামাটাও রক্তাক্ত। ইনান মুখে হাত দিয়ে চোখ বন্ধ করে নিল। তোয়ার রক্তাক্ত অবস্থা সে দেখতে পারছে না। তোয়াকে ভয়ানক রকমের বিভৎস দেখাচ্ছিল। মুখ হা করে হাঁপড়ের মতো নিঃশ্বাস নিচ্ছে, রক্তাক্ত হাত পা কাঁপছে, যেন হরর মুভি থেকে বেরিয়ে আসা ভূত। ইনান পাশে থাকা অন্যান্য মানুষকে বলল কি হয়েছে। তারা বলল যে তোয়া ক্লাস করে আসছিল, যেইখান থেকে আসছিল ওইখানে সিঁড়িটা সবার শেষ মাথায়, তাই মানুষও কম আর অন্ধকার। ভাগ্যক্রমে একজন স্টুডেন্ট ওইখান দিয়ে যেতে নিচ্ছিল আর দেখে তোয়া সিঁড়িতে রক্তমাখা অবস্থায় পড়ে আছে। ধারণা করা হয় অন্ধকারে সিঁড়িতে পা পিছলে পড়ে গিয়েছে। ইনান রুমে চলে আসে ভার হৃদয়ে। তার এসব দৃশ্য সে সহ্য করতে পারে না। জহফিলের অফিসে আসলে সে আওয়াজ পায় বাথরুমের ট্যাপে পানি পড়ার। জহফিল এসেছে তার মানে। ইনান দেখল বাথরুমের দরজাটা খোলা আর জহফিল বেসিনের সামনে। তোয়ার কথাটা বলার জন্য ইনান জহফিলের কাছে যায়, তবে তার বলার মাঝপথেই থেমে যায় যখন দেখল জহফিল একাধারে হাত ধুয়েই যাচ্ছে। হ্যান্ডওয়াশ শেষ করে ফেলবে যেন হাত ধুতে ধুতে। জহফিলের চোখ মুখ ক্রোধান্বিত। হাতে কি হয়েছে? এতবার ধোয়া লাগে? ইনানের উপস্থিতি পেয়ে জহফিল ঝট করে তাকায়। জহফিলের চোখ অসম্ভব রকমের লাল দেখে ইনান ভয় পেয়ে গেল হঠাৎ, জানে না কেন। তবে কেমন ভয়ঙ্কর লাগলো ইনানের। তার পিঠ বেয়ে কেমন ভয়ের শিহরণ বয়ে গেল আচমকা। জহফিল অদ্ভুত গলায় বলল, নোংরা জিনিস ছুঁয়েছে তো, তাই হাত ভালোভাবে ধুতে হচ্ছে। তোমাকে তো আর নোংরা হাতে স্পর্শ করতে পারি না আমি, বাটারফ্লাই। বলেই হাসল জহফিল, যেই হাসি তার চোখ ছুঁতে পারেনি। বারান্দার কাউচে হাঁটুর ওপর মাথা রেখে বসে আছে ইনান। এখন গোধূলি। বিকেল থেকেই একই পোজে ইনানকে রোবটের মতো বসে থাকতে হয়েছে জহফিলের কারণে। 3 হাত দূরত্বে জহফিল রং তুলি হাতে বসে ইনানের ছবি আঁকছে। ইনানের কাছে মনে হয় জহফিল ছবি আঁকা কম, ইনানকে দেখছে বেশি। সেকেন্ডে সেকেন্ডে জহফিল ইনানকে তীব্র চাহনিতে পরখ করছে। তার দৃষ্টি ঘোরাফেরা করছে ইনানের শরীরের ভাঁজে ভাঁজে। লজ্জা, অস্বস্তি দুটোর সংমিশ্রণে ইনান কুঁকড়ে যাচ্ছে। শেষে না পেরে বিরক্তি নিয়ে বলে, আর কতক্ষণ লাগবে? জহফিল জবাব দেয় না। ইনানের কলারবনের খাদে জহফিল পলকহীন চেয়ে আছে। ইনান খেয়াল করে জহফিলের হাতে থাকা তুলি ক্যানভাস থেকে দূরে স্থির হয়ে আছে। অধৈর্য হয়ে ইনান কাউচে ছেড়ে উঠে যায়। জহফিলের মনোযোগে ব্যাঘাত ঘটায় তার ভ্রু বেঁকে যায়। মুখে হালকা রাগের আভা পরিলক্ষিত হয়। ইনান জহফিলের কাছে এসে দেখে আর্ট আরও আগেই কমপ্লিট। তার মানে জহফিল এতক্ষণ তাকে শুধু শুধু বসিয়ে রেখেছে। কিছুটা বিরক্ত হয় ইনান, যদিও তার পোর্ট্রেট আঁকাটা নিঃসন্দেহে সুন্দর হয়েছে। চিত্রতে সাদা ড্রেসে হাঁটুর ওপর মাথা দিয়ে বসে থাকা ইনানকে ড্রেমি লাগছে। নিচে সুন্দর করে ছবির নাম লেখা মাই আলমা। ইনানের উচিত মুগ্ধ হওয়া, হয়েছেও, তবে মুগ্ধর চেয়ে বিরক্তিটা বেশি প্রশ্রয় পেয়ে ইনানের মন বিষিয়ে দিয়েছে। ক্লাসের কতগুলো পড়া বাকি, প্রজেক্ট বাকি, পড়া শেষে আবার ক্লে নিয়ে বসতে হবে। তাই শুধু শুধু এত সময় নষ্ট করায় ইনান কিছুটা মনক্ষুব্ধ। সে তো সারাদিনই তাকে দেখে, 24 ঘন্টাই জহফিলের চোখের সামনে থাকে। তাও জহফিল ইনানের কাজ আছে যেন বসিয়ে রাখাটা ভালো লাগছে না। আঁকা শেষে বলতে পারতো অন্তত। জহফিলকে বকা দেওয়ার আগেই তার মুখ বন্ধ হয়ে যায় জহফিলের চেহারা দেখে। জহফিল কী কারণে ঠিক রেগে আছে বুঝতে পারে না। ইদানিং জহফিল কেমন হুটহাট মুখের ভঙ্গিমা পরিবর্তন করে। এই রাগ, এই ভালো, এই বিরক্তি। তবে ইনানের ওপর কখনো রাগ ঝাড়েনি বা বিরক্তি নিয়ে কথাও বলেনি।
তবুও ইনান জহফিলের মাঝে কিছু পরিবর্তন টের পেয়েছে। ইনান জহফিলের কপালের ভাঁজ হাত দিয়ে সোজা করে দিয়ে বলল, আর সুন্দর হয়েছে। রুমে আসুন, অন্ধকার নেমে যাবে এখন। ইনান নিজেই ক্যানভাস আর রং গোছাতে লাগলো, আর চোখে জহফিলকেও দেখে নিল। সে এখনো পাথর হয়েই বসে আছে। ইনান রুমে চলে আসার আগে জহফিলের চুলে হালকা করে হাত বুলিয়ে আসে। রান্না বসিয়েছে জহফিল। গোল গোল করে কাটা বেগুন তেলে ছেড়ে ইনানের দিকে বাঁকা চোখে চাইল। ইনান সোফায় বসে মোবাইল দেখছে আর হাসছে। জহফিল মুখ কঠিন করে নিল। সন্ধ্যায় কলেজের কিছু কাজ করার পরই মোবাইল নিয়ে বসে গেছে। জহফিলের সামনে বসার জন্য ইনানের সময় হয় না, অথচ মোবাইল সারা দিন নিয়ে পড়ে থাকার সময় আছে। সে কি করছিল? খালি একটু ইনানকে গভীরভাবে দেখছিল। ইনানের চোখের, ঠোঁটের, দেহের নড়াচড়াই তো দেখছিল। তাতেই ইনানের বিরক্তি লেগে গেছে। 1 মাসও হয়নি, এতেই ইনান তার প্রতি ইন্টারেস্ট হারিয়েছে। আরও কয়েকদিন পর ইনানের কি জহফিলকে ভালো লাগবে না? জহফিলের থেকে দূরে সরতে চাইবে? এসব ভাবনা আসতেই কপালের রগ ফুলে ওঠে। ভেতরটা দপদপ করে জ্বলতে থাকে তার। জহফিল ধীর পায়ে সোফার পেছনে এসে দাঁড়ায়। দেখতে চাইলো ইনান কি দেখছে। ইনান মোবাইলে ফানি ভিডিও দেখে হাসছে। এমন টাইমে নোটিফিকেশন টুং করে বেজে উঠল। চোখ ছোট হয়ে গেল জহফিলের। দেখলো টয়া মেসেজ দিয়েছে। ইনান মেসেজে ক্লিক করবে, এই সময় জহফিল রুক্ষ গলায় ডেকে উঠল ইনানকে। খেতে আসুন। জহফিলের আচমকা আওয়াজে ভয় পেয়ে যায় ইনান। ভয়ের চোটে হাত থেকে মোবাইল পড়ে যেতে যেতে বেঁচে যায়। বুকে হাত দিয়ে ইনান পেছন ফিরে। জহফিল গম্ভীর গলায় বলে, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, ওঠো। সুন্দর করে ডাকলেই তো হতো, এমন করার কি আছে আজিব? ইনান বিড়বিড়িয়ে উঠে পড়ে। খাবার টেবিল গুছিয়ে ইনানের পাশে বসলো জহফিল। তাদের খাওয়ার মাঝখানে ইনানের ফোন বেজে উঠল তার স্বরে। ইনান মোবাইল হাতে নিয়ে দেখলো টয়া কল করেছে। কল ধরার জন্য সবুজ বাটনে আঙ্গুল রাখতেই জহফিল ছো মেরে মোবাইল নিয়ে যায়। আরে, মোবাইলটা সাইলেন্ট করে নিজের পকেটে পুরে জহফিল খাবারে মনোযোগ দিল। খাওয়ার সময় কথা বলাটা ভদ্রতার কাতারে পড়ে না, ডোন্ট ইউ নো? ইনান কপাল কুঁচকে বলে, আপনার কাছে এত ফর্মালিটি মেনটেন করতে হবে কেন? আপনি তো বাইরের কেউ না। মোবাইলটা দিন, হয়তো জরুরি কল। জহফিল এমন ভান করে খেতে লাগলো যেন ইনানের কথা শোনেইনি। আপনি কি আমার হাজবেন্ড নাকি বাইরের মানুষ বলুন তো? খাবার শেষ করে কথা বলো। আদেশ করে জহফিল। এরপর আর একটা কথাও বলল না জহফিল। ইনান ক্ষুব্ধ হয়ে চেয়ে রইল। জহফিল এই ধরনের আচরণ কেন করছে তার সাথে? যেন একজন কড়া টিচার পড়া না পারার জন্য স্টুডেন্টকে বকা দিচ্ছে। ইনানের ফোন বেজে উঠল আবার। ইনানকে আড়াল করে জহফিল দেখল ইনানের বাবা কল করেছে। এবার সে ফোন অফ করে দিল। জহফিলের খাওয়া শেষ। ইনানকে একটু একটু করে খেতে দেখে জহফিল বলল, খাবার শেষ করলেই মোবাইল পাবে, তার আগে না। এটা শুনে ইনান খাবারের প্লেট সরিয়ে দিল। খিদে নেই, খাবো না আর। ইনান চেয়ার ছেড়ে উঠতে নিলে জহফিল ইনানের হাত চেপে বসিয়ে রাখে। থেমে থেমে বলল, খাবারটা শেষ করতে বলেছে বাটারফ্লাই। জহফিল চোখের দিকে তাকায় ইনান। এখনকার বলা বাটারফ্লাই শব্দে ভালোবাসার ছিটে ফোটাও পায়নি, পেয়েছে হুমকি এবং আদেশ। জহফিলের চোখে কোনো ইমোশন খুঁজে পায়নি সে, অন্ধকার ছাড়া। ইনান ঢোক গিলে। সত্যি ভালো লাগছে না খেতে। ছোট্ট শ্বাস ফেলে জহফিল ইনানের প্লেটে নিজের কাছে টেনে ইনানকে মুখে খাবার ঢুকিয়ে দিল। খাবার নষ্ট করে আমি পছন্দ করি না। আপনি কেমন যেন হয়ে যাচ্ছেন। জহফিলের হাত থামে। কেমন? কেমন গম্ভীর আর একটু রাগী। জহফিল মনে মনে হাসে। সে তো আগে থেকেই গম্ভীর, রাগী, ছোট থেকেই এমন। তার চরিত্রের সাথে হাসি ঠাট্টা, মন খোলা স্বভাব কোনোভাবেই যায় না। শুধু ইনানকে নিজের বশে আনতেই না একটু অ্যাক্টিং করেছে সে। মানিয়ে নিয়ে সংসার করতে হবে তোমার এক গম্ভীর জেফিলের সাথে সারা জীবনের জন্য, মনে মনে বলল সে। খাবার শেষে ইনানকে মোবাইল দিয়ে দেয় জহফিল। ইনান মোবাইল অন করতেই দেখল বাবার কল 7টা। ইনান তা দেখে হন্তদন্ত হয়ে কল করে। ফোন ধরে তার বাড়ির পাশের মোহাম্মদ আঙ্কেল।
ইনান হ্যালো বলতেই আঙ্কেলের কথা শুনে থমকে যায়। মুখের রং সরে গিয়ে ফ্যাকাশে হয়, দাঁড়িয়ে থাকা কষ্টকর হয়ে যায়। তার বাবা হসপিটালে। জহফিলকে ডেকে উঠল ইনান ফ্যাসফ্যাসে গলায়। জহফিল তখন থালা বাসন পরিষ্কার করছিল। ইনানের অস্বাভাবিক ডাক শুনে কাজ রেখে তার কাছে চলে আসে। ইনানের গালে হাত রেখে চিন্তিত হয়ে বলল, এমন দেখাচ্ছে কেন তোমাকে? ইনান কিছুই বলতে পারল না। তার হাতে থাকা মোবাইল কাঁপছে। জহফিল মোবাইল হাতে নিয়ে কথা বলে। ইনানের বাবা হঠাৎই হার্ট অ্যাটাক করেছে, এখন তাকে হসপিটালাইজ করা হয়েছে। জহফিল ফোন কেটে ইনানের হাত ধরে বেরিয়ে পড়ে তৎক্ষণাৎ। গাড়ি স্টার্ট দিয়ে নির্দিষ্ট ঠিকানায় চলে যায়। ইনানের কান্না থামছে না, এসেছে ধরে এক নাগারে কেঁদেই যাচ্ছে। ইফাজ খানের অবস্থা এখন ঠিকঠাক। ওনার আগে থেকেই হার্ট প্রবলেম ছিল। ইনান মাথায় হাত রেখে শব্দ করে কাঁদছে। ইনানের চোখের পানি দেখতে জহফিলের অসহ্য লাগছে। তার বাবার জন্য কান্না করাটা ভালো লাগছে না একদম। ইনান কাঁদবে তার জন্য। ইনানের জীবন এখন জহফিলকে নিয়ে। চোখের পানি ফেলবেও তার জন্য। অন্য কারোর জন্য ইনানের চোখের পানি জহফিলের রাগ বাড়িয়ে দেয়। ইফাস তো আর মরে যায়নি, এত কান্নার কি আছে? কান্না করো না শোনা, সব তো ঠিক হয়ে গেছে এখন। তোমার বাবা ঠিক আছেন। জহফিল ইনানের পিঠে হাত রেখে জড়িয়ে ধরে। ইনানকে সান্ত্বনা দিতে মন চাইছে না। মন চাইছে ইনানের গাল চেপে চোখের পানি মুছে দিয়ে ধমক দিতে। ইফাজ খান মেয়েকে কাছে ডাকলেন, মামুনি, খুব ভয় পেয়েছো? কাঁদছো কেন? বাবা ঠিক আছে আম্মু। ইনান বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। ইফাজ মেয়েকে বুঝিয়ে শান্ত করলেন 1 ঘন্টা পর। জহফিল এবং ইফাজ খান পরামর্শ করছে ইফাজকে ইউএসএ পাঠিয়ে দেয়া হবে ইনানের ফুফির বাসায়। ইনানের ফুফিও ভাইয়ের খবর শুনে ইফাজকে যাওয়ার তাড়া দিচ্ছেন। যেহেতু তিনি জানেন ইনানের বিয়ে হয়েছে এবং বড় ভালো, সেহেতু ইফাজকে তার কাছে নিয়ে আসতে সমস্যা হবে না। জহফিল বেশি তোড়জোড় করে সব কাজ করলো ইফাজকে পাঠানোর। এতে তার অবশ্যই সুবিধা আছে। ইনান এবার আর বাবার কাছে যাব বলে ঘ্যান ঘ্যান করতে পারবে না। এখন থেকে চোখের সামনে থাকবে সব সময়। ইফাজকে ইউএসএ পাঠিয়ে ইনান স্বস্তি পেল। এখন তার বাবা একা নেই। ফুফির পরিবারের কাছে থেকে একটু একাকিত্ব ঘুচবে। এই কয়েকদিনের ব্যস্ততায় ইনানের ভার্সিটিতেও যাওয়া হয়নি, জহফিলের সাথে একাডেমিতেও যাওয়া হয়নি। এবার ফ্রি ইনান, বাবাও সুস্থ কিছুটা, এবার কাজে মন দিতে পারবে। ইনান আজ যাবে শরতের বাসায়। হুট করেই ঠিক হয়েছে। মুগ্ধ আর টয়া এসেছে কলেজে। ওরাই ইনানকে জোর করলো যাওয়ার। ইনানও শরতের সাথে কিছু কথা বলবে বলে রাজি হলো। তাই ক্লাস ব্লাঙ্ক দিয়েই তারা রওনা হলো শরতের বাড়ি। জহফিল ইনানকে নিতে আসবে দুপুরে। কলেজ থেকে আবার যাবে একাডেমিতে। ইনান দুপুরে জহফিল আসার আগেই কলেজে চলে আসবে। যেহেতু জহফিল আগেই বারণ করেছে শরতের সাথে কথা না বলতে, তাই ইনান শরতের বাড়ি যাওয়াটা জহফিলের কাছে চেপে যাবে। সে অবশ্য শরতের সাথে বন্ধুত্ব গড়তে যাচ্ছে না, যাবে শরতের থেকে সত্যিটা জানতে আর একটা চড় মেরে আসতে। শরতের রুমে সবাই বসে আছে। শরৎ খাটে, সে এখন হাঁটতে পারে। বাম পায়ে একটু টেনে টেনে হাঁটা লাগে। বাকি সবাই চেয়ারে, সোফায়। মুগ্ধ কথা বলতে পারে এখন, যদিও হাত আর গলার রডের ছাপ যায়নি। এখনও কালচে দাগ রয়ে গেছে। ফাড়া আসেনি। সে কারোর সাথেই যোগাযোগ করে না। বন্ধুরাও তাকে আর ঘাটায়নি। বেচারি চুল, ভ্রু, আইল্যাশ হারিয়ে কতটা দুঃখে দিন কাটাচ্ছে তা মেয়েরা আন্দাজ করতে পারছে। টয়ার মনটাও একটু খারাপ, যেহেতু তার বোন তোয়াও অসুস্থ। সবার জীবন হঠাৎ ঝড় এসে ওলটপালট করে দিল, যে হোঁচট খেয়ে উঠতেও সময় লাগছে। তুই অবশ্যই আসলি না, আমাকে কি দেখতে ইচ্ছে করেনি তোর একবারও? কণ্ঠে তীব্র অভিমান প্রকাশ পেল শরতের। ইনান বিরক্ত হয়। কথা ক্লিয়ার করতে এসেছি, তোর সাথে আন্ডার আলাপ করতে আসিনি আমি। কিছুটা ব্যথিত হয় শরৎ। ও, তো কি কথা বল। পরে, আগে তোরা বাকিরা নিজেদের শোকের কথা বলে উঠ এখান থেকে, তারপর আলাদা কথা বলবো তোর সাথে। শরৎ পারে না এক্ষুনি সবাইকে উঠিয়ে দেয়। শুধু টয়ার মন খারাপ দেখে কিছু বলল না, কিন্তু মুগ্ধ কথা বাড়ানোর আগে বলে উঠল, এভাবে কথা বলা যায় না। তোরা আগে ক্লিয়ার হ,
তারপর সব কথা হবে। শরৎ আর ইনান বারান্দায় চলে যায়। শরতের বারান্দায় বাহারি ফুলের সমারোহ, বেশিরভাগই বিদেশি জাতের। ইনানের সাথে যদি শরতের ফ্রেন্ডশিপ সুন্দর থাকলে ইনান কিছু গাছ নিজের জন্য নিয়ে যেত। বল কি বলবি? ইনান ভনিতা না করে সরাসরি পয়েন্টে চলে গেল। তুই ওই দিন আমায় ধাক্কা দিয়েছিস কেন? শরৎ অবাক হয়। কবে, কোন দিন, কিসের ধাক্কা দেওয়ার কথা বলছিস? নাটক করবি না শরৎ, সাইক্লিং যেদিন করেছি সেদিনের কথা বলছি। শরতের মনে পড়ে। ও ওই দিন? আমি কেন তোকে ধাক্কা দিতে যাব? তুই আমার পেছনে ছিলি না? আমাকে নিতে আসার জন্য তুই সব ফ্রেন্ডদের ভাগিয়ে আমার পিছু নিয়েছিলি না? শরৎ স্বীকার করে। হ্যাঁ, তারপর তুই জলাশয়ে পড়ে যাস। তুই আমায় ধাক্কা দিয়েছিলি। তোর মাথা! আমি তোকে ভয় দেখানোর জন্য তোর পিছনে ছিলাম, তার আগেই তুই পা পিছলে পড়ে যাস। তাহলে তুই আমাকে বাঁচানোর চেষ্টা করলি না কেন? শোন, তুই পড়ে যাওয়ার পর তোকে ওঠানোর চেষ্টা করি। এই জলাশয়টা তো গভীর ছিল যে আমি পড়ে যেতে নিচ্ছিলাম। তারপর বাকিদের কল দেয়, বাট নেট ছিল না, তাই আবার ফিরে যাই রাস্তায়। পরে কাউকে পাই না, রাস্তার 2জন মানুষকে নিয়ে আসি, বাট তখন তোকে আর দেখতে পাইনি। তাহলে পরে আর খোঁজ কেন নিসনি? একবারও তো ফোন দিয়ে খোঁজ নিলি না। ইভেন বাকিরাও জানে না যে আমি খাদে পড়ে গিয়েছি। কারণ তারপর আমি নিজেই কিছু ঝামেলায় পড়ি, আর আমারই অবস্থা হয়। পরে যখন শুনি তুই বাড়িতে আছিস, সুস্থ আছিস, তাই আর কাউকে কথা বলিনি টেনশন করবো বলে। ইনান চুপ থাকে। শরতের কথা বিশ্বাস হচ্ছে না কেন যেন, তবে আর ঘাটলও না, যা হওয়ার হয়ে গেছে। ইনান শুধু শরতের মুখ থেকে শুনতে চেয়েছিল কাহিনী, আর এখন থেকে শরৎকে এড়িয়েও চলবে। ফ্রেন্ডরা সবাই কেমন বদলে গেছে, তাই এদের সঙ্গ ছেড়ে দেওয়াই শ্রেয়। দীর্ঘশ্বাস ফেলে বলল, যাই হোক, আমি আমার পার্সোনাল লাইফ নিয়ে কিছুটা ব্যস্ত, তাই এখন আর তোদের সাথে আড্ডা দিতে পারছি না। আঙ্কেল অসুস্থ নিয়ে টেনশন করছিস? ইনান ঘড়ি দেখলো। আচ্ছা আমি গেলাম, আমি আবার ক্লে নিয়ে কাজ করছি তো যেতে হবে আমার, বাই। ইনান চলে গেল। শরৎ শান্তির নিঃশ্বাস ফেলে। এতক্ষণ বুকের মধ্যে যেন পাথর ভারী চাপা ছিল। ভাগ্যিস মিথ্যা কথা বলতে গিয়ে গলা কাঁপেনি। শরতের উদ্দেশ্য ছিল ইনানের সম্ভ্রব্য হানি করার, কিন্তু ইনান পড়ে যাওয়ার পর সে ভয় পায়, আবার খুশিও হয় প্রতিশোধ নেওয়ার আগেই ইনানের মরণাপন্ন অবস্থা দেখে। তাই ইনানকে ফেলে রেখেই চলে আসে। আর এতক্ষণ ইনানের সামনে ভদ্র সাজার অ্যাক্টিংটাও দারুণ হয়েছে। ইনান ধরতেও পারেনি। শরৎ নিজেকে বাহবা দিল বোনের অভিনয়ের যোগ্যতা নিজের মধ্যে ধারণ করতে পেরেছে বলে। ড্রয়িং রুমে এসে ইনানের পা থেমে যায় রুহির ডাকে। ফিরে তাকায় ইনান। রুহি মাত্র শুটিং থেকে এসেছে, এখনও জামা ছাড়েনি। ইনান হাসার চেষ্টা করল। কিছু বলবে আপু? রুহি ইনানের পা থেকে মাথা পর্যন্ত দেখল। মেয়েটা খারাপ না, সুন্দরই আছে। শরৎ কয়েকবার ইনানের ছবি দেখিয়েছিল, ভেবেছিল শরৎ ইনানকে পছন্দ করে, কিন্তু এখন আর মনে হয় না শরৎ আসলেই ইনানকে পছন্দ করে। ইনানের বাবা শরৎকে মারার পর ইনানের প্রতি শরতের ঘৃণা জন্মেছে। পলককে চিনো? অপ্রত্যাশিত প্রশ্নে ইনান কিছুটা অপ্রস্তুত হয়। সরি? পলক ইন্সপেক্টর পলক মাহমুদ। ইনান মাথা ঝাঁকায়। চিনি, বাবার সাথে কয়েকবার দেখেছি। তোমাদের মধ্যে কি কোনো সম্পর্ক আছে? ইনান থম মেরে দাঁড়িয়ে থাকে। রুহির সাথে তার সম্পর্ক গভীর না, একদমই। হাই হ্যালো, কেমন আছো, এটুকুর মধ্যেই সীমাবদ্ধ। তাই তার পার্সোনাল ব্যাপারেই ইন্টারফেয়ার করাটা ঝাটকা লাগার মতোই। পলক আর তার মধ্যে সম্পর্ক থাকুক বা না থাকুক, ইনানকে চুপ থাকতে দেখে রুহি বলল, না মানে, পলক ফোন করেছিল তোমার খবর জানতে। ইনান চমকায়। পলক আবার কি ঝামেলা পাকাবে কে জানে। বাবা বোধহয় বলেনি ইনানের বিয়ের কথা। না, পলককে বলতে হবে তার বিয়ে হয়ে গেছে। শুধু পলক না, সবাইকেই বলে দেবে। ফ্রেন্ডদের মাঝে এই ধরনের বাজি ধরা হয়, তাই বলে তার জীবনে ঘটে যাওয়া বড় একটা ব্যাপার ধামাচাপা দেওয়ার কারণ নেই। আসলেই ইনান বন্ধুদের পচানির ভয়ে চুপ থেকে ইম্যাচুয়ারলি প্রমাণ দিয়েছে। তবে এখন আর সে এই বন্ধু বান্ধবদের সাথে মিশবে না, সার্কেল থেকে বেরিয়ে যাবে। তাই এদের বলা আর না বলা দুটোই সমান। কিন্তু রুহিকে বলবে, রুহির থেকে নিশ্চয়ই পলক শুনবে।
ইনান মুখ খুলল বলার জন্য, তার আগে তাকে থামিয়ে রুহি বলল, আবার তুমি ভেবো না আমার আর পলকের মধ্যে সম্পর্ক আছে। আমি ওর এক্স ছিলাম, এখন আর নেই। এখন হয়তো তোমার। আমি কি জানতে চেয়েছি?